এক ভিডিওতে এসএসসি অর্থনীতি অধ্যায় 10 এর সকল ধরনের বোর্ড কোশ্চেন কভার করব আমরা। আমি যদি তোমাদেরকে বলি এই অধ্যায়ে আমাদের বিগত বছরগুলোতে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। প্রথমে আসছে সরকারের অর্থব্যবস্থা কি, এরপর থেকে আমাদের আসছে সরকার কোন কোন জায়গা থেকে আয় করে, কোন কোন জায়গায় ব্যয় করে, বাজেট কি এবং বাংলাদেশের বাজেটটা কেমন ক্যাটাগরির। প্রথমে আমি তোমাদেরকে এই সবগুলো টপিক ইন ডিটেইলসে উদাহরণ সহ আলোচনা করব, তারপর তোমাদেরকে দেখাবো ভাইয়া যে বিষয়গুলো তোমাদেরকে পড়াই দিলাম, দেখবা বিগত বছরগুলোতে ওই জায়গাগুলো থেকে বোর্ড পরীক্ষার প্রশ্ন আসে এবং ওগুলোকে আমরা অন্যান্য অধ্যায়ের মতো আজকেও সলভ করে ফেলবো। প্রথমে আমরা জানবো অর্থ ব্যবস্থা কি। প্রথমে আমরা জানবো কি অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায়। অর্থ ব্যবস্থা অর্থব্যবস্থা বলতে বোঝায় একটা কান্ট্রির ইকোনমি কিভাবে চলতেছে, সরকার কোন কোন জায়গা থেকে আয় করতেছে, কোন কোন জায়গায় ব্যয় করতেছে, এই পুরো বিষয়টাকে আমরা কি বলে থাকি, অর্থ ব্যবস্থা বলে থাকি। আমাদের এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা টার্ম হলো আমাদের দেশের সরকার কোন কোন জায়গা থেকে টাকা আর্ন করে এবং আমাদের দেশের উন্নয়নে কোন কোন জায়গায় ব্যয় করে। এই দুইটা জায়গাকে ফাইন্ড আউট করে ফেলতে পারলেই আমাদের এই দশম অধ্যায়ের 80% পড়া কভার আপ হয়ে যাবে। সো প্রথমে আমরা এটা ফাইন্ড আউট করি যে সরকার কোন কোন জায়গা থেকে আয় করে, তার মানে সরকারের আয়ের উৎস। সরকারের আয়ের উৎস মনে রাখবা, সাধারণ মানুষ সবসময় তার আয় বুঝে ব্যয় করে, তার মানে আমাদের যত টাকা আয় হবে ওই অনুযায়ী আমরা ব্যয় করি। বাট সরকার করে ঠিক উল্টা, সরকার ব্যয় বুঝে আয় করে, তার মানে সরকার আগে ব্যয় করে তারপরে ওই টাকাটাকে আনার জন্য আয় করবে কোন কোন জায়গা থেকে, এগুলো ফাইন্ড আউট করে। প্রথমে আমাদের দুইটা ভাগে ভাগ করতে হবে, একটা হলো কর রাজস্ব আর একটা হলো কর বহির্ভূত রাজস্ব। তার মানে সরকারের আয়কে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো কর রাজস্ব আর একটা হলো কর বহির্ভূত রাজস্ব। আচ্ছা, রাজস্ব মানে কি? রাজস্ব মানে হলো কোন কোন জায়গা থেকে আয় করতেছে ওই জায়গাগুলা, তার মানে সরকার কোন কোন জায়গা থেকে আয় করে। প্রথমত আমরা দেখব এক নম্বরে প্রথমে বলতেছি কর রাজস্ব মানে যেই জায়গাতে সরকার কি করে, ট্যাক্স দিতে হয় সরকারকে। সরকারের আয়ের একটা অনেক বড় উৎস হলো কি, ট্যাক্স। আমরা যখনই কোনো কিছু কিনতেছি বা সেটার উপরে আমাদেরকে কি একটা অ্যাডিশনাল খরচ দিতে হচ্ছে, ওটাকে বলা হয় মূল্য সংযোজন করে। এটা আমি প্রথমে তোমাদেরকে দেখাবো, আয় ও মুনাফার উপর হার। আয় ও মুনাফার উপর কর। মুনাফার উপর কর। একটা প্রতিষ্ঠান যখন টাকা আর্ন করে ওই প্রতিষ্ঠানকে সরকারকে একটা আয়ের একটা অ্যামাউন্ট দিতে হয়, সরকার এই জায়গা থেকে আয় করে। এরপরে আসতে হলো তোমার আমদানি শুল্ক। আমরা বাইরের কান্ট্রি থেকে কোনো একটা প্রোডাক্ট আনলে সরকারকে একটা অ্যামাউন্ট দিতে হয়, মানে ইটস লাইক 5% মতো টাকা দিতে হয়, এটাকে বলা হয় আমদানি শুল্কে কর। আমদানি শুল্ক কর। ওকে, এরপর হলো তোমার মূল্য সংযোজন কর থেকে আয় করে, যেটাকে আমরা ভ্যাট বলি। যেটাকে আমরা কি বলবো, ভ্যাট বলবো। মূল্য সংযোজন কর। সংযোজন কর, এটাকে আমরা বলি ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাটের পূর্ণরূপ থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসে। তার মানে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনি ওটার সাথে দেখবো ছোট্ট করে লেখা থাকে ভ্যাট। ওই ভ্যাটটাও কি সরকার আর্ন করে, ওই টাকাটা পুরোটা সরকারের কাছে যায়। এরপরে আমাদের আছে আবগারি শুল্ক। মনে রাখবা, আবগারি শুল্ক। একটা হলো আমদানি শুল্ক আর একটা হলো আবগারি শুল্ক। অনেকে বলতে পারে ভাই আবগারি শুল্ক বুঝি না। আবগারি শুল্ক মানে হলো আমাদের দেশের অভ্যন্তরে এমন কিছু প্রোডাক্ট তৈরি করা হয় যেগুলো হার্মফুল। এখন ওগুলো তৈরি করার জন্য সরকারকে, ওগুলো মনে করো তুমি যদি তৈরি করতে চাও, আমি যদি ওগুলো তৈরি করতে চাই, সরকারকে একটা আলাদা অ্যামাউন্ট দিতে হবে। যেমন মনে করো তুমি দিয়াশলা বা ম্যাসের লাইট, ওটা দেখে আগুন জ্বলে, ক্রাইমও করে অনেকে, ওইটা যদি তুমি তৈরি করতে চাও বা এরকম যদি ফ্যাক্টরি হয় তোমার, তাহলে তোমাকে আবগারি শুল্ক দিতে হবে। তারপর তুমি যদি টাইলসের বিজনেস করতে চাও, টাইলস উৎপাদন করতে চাও, তাহলে তোমাকে আবগারি শুল্ক দিতে হবে। আবগারি শুল্ক মানে হলো দেশের অভ্যন্তরে কোনো ধরনের দ্রব্য তৈরি করলে যদি সেই দ্রব্যগুলো সিরামিক্স, টাইলস অথবা দিয়াশলাই হয়ে থাকে তাহলে সেগুলোর উপরে আবগারি শুল্ক দিতে হয়। ওকে, এরপরেও আসা হলো আমাদের সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্ক।
সম্পূরক শুল্ক কি? আবগারি শুল্কের উপরে যে অতিরিক্ত কর দিতে হয় তাকে বলা হয় সম্পূরক শুল্ক। ইটস লাইক ট্যাক্সের উপরে ট্যাক্স, স্কোয়ারের উপরে আবার স্কোয়ার দিতেছি আমি। ওকে, এটাকে বলা হয় সম্পূরক শুল্ক। এরপরে আমাদের আছে কি মাদক শুল্ক। তুমি মাদক দ্রব্য উৎপাদন করবা, সরকারকে টাকা দিতে হবে, ঠিক আছে, সরকারকে টাকা দিতে হবে, এটাকে বলা হয় মাদক শুল্ক। এরপরে 7 নম্বর আমাদের কি আছে? 7 নম্বর আমাদের আছে হলো যানবাহন কর। তুমি বাইরের দেশ থেকে কোনো একটা নামি দামি গাড়ি আনবা, ওই গাড়ির উপরে তোমাকে 200% ট্যাক্স দিতে হবে, 200% ট্যাক্স দিতে হবে। তুমি বুঝতেছো? তার মানে কোনো একটা প্রোডাক্টের দাম যদি থাকে 100 টাকা, তোমাকে ট্যাক্স দিতে হবে 200 টাকা, কারণ 200%, তার মানে তোমার এই প্রোডাক্টের দাম চলে যাবে তখন 300 টাকা। 100 তোমার মনে করো 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনবা, ওটার উপরে 2 কোটি টাকা ট্যাক্স দিতে হবে। কি উইয়ার্ড না? তুমি একটা প্রোডাক্ট আনছো, ওটার অ্যামাউন্ট যদি হয় 100, ওটার উপরে 200% ট্যাক্স দিতে হবে, তারপরে তুমি আনতে পারবা। ইটস লাইক হাউ উইয়ার্ড দ্যাট সিস্টেম ইজ। এরপর হলো ভূমি উন্নয়ন। মনে করো তুমি তোমার জমি রেজিস্ট্রি করছো, সরকারকে টাকা দিতে হবে, ভূমি উন্নয়ন কর। সো এই হলো সরকারের কর, এই জায়গাগুলো থেকে মানে ট্যাক্স থেকে সরকার আর্ন করে, এগুলো হলো ট্যাক্স ওয়াইজ সরকারের আর্নিং। ওকে, এবার হলো নন ট্যাক্সুয়াল আর্নিং কি কি? একটা হলো লভ্যাংশ বা মুনাফা, এখানে সরকার কোনো ট্যাক্স দেয় না। লভ্যাংশ ও মুনাফা যে কোনো ধরনের, মনে করো সরকার কোনো একটা কোম্পানির সাথে কোলাবোরেশনে করে রাখছে বা আওতাভুক্ত আছে মিক্স করা, সো সরকার তাদের থেকে লভ্যাংশ বা মুনাফা নিচ্ছে, তাদের উপর থেকে কোনো ট্যাক্স নিবে না। দ্বিতীয়ত, সরকার কোনো ব্যাংকের সুদের উপরে কোনো ট্যাক্স নেয় না, ঠিক আছে, সুদের উপরে কোনো ট্যাক্স দেয় না। তারপরে হলো প্রশাসনিক ফিস, প্রশাসনিক ফিসের উপরে সরকার কোনো ট্যাক্স নেয় না। তারপর হলো 4 নাম্বার আছে হলো আমাদের তোমার যে কোনো ধরনের জরিমানা বা দণ্ড, ঠিক আছে, সরকার কোনো জরিমানা বা দণ্ড দিলে ওটার উপরে কোনো ট্যাক্স নেয় না, জাস্ট ওই অ্যামাউন্টটা নেয়, ঠিক আছে। ওই যে তোমার মনে করো হাই স্পিডে গাড়ি চালাইলা, পুলিশ যে খরচটা নেয় ওটা পুরোটা সরকারের কাছে চলে যায়। এরপর হলো কোনো অর্থনৈতিক সেবা প্রদান করলো, অর্থনৈতিক কোনো সেবা প্রদান করলো, বিভিন্ন ভাতা দিল, ওটার উপরে সরকার কোনো খরচ নেয় না। এরপর হলো তোমার ভাড়া বা ইজারা, ভাড়া ও ইজারার উপরে সরকার কোনো ট্যাক্স নেয় না, আর্ন করে বাট ট্যাক্স নেয় না। তারপর হলো 7 নাম্বার আছে কি তোমার হইলো টোল, ঠিক আছে, টোল, টোল ও লোভি ও লেভি, মনে রেখো এটাকে টোল ও লেভি বলা হয়। মনে করো তুমি পদ্মা সেতুতে উঠছে, একটা অ্যামাউন্ট দিতে হচ্ছে না, ওই অ্যামাউন্টটা সরকার পুরাটা নিয়ে নেয়। আর লাস্টই হলো তোমার ডাক বিভাগ, এই যে আমরা চিঠি এক জায়গা থেকে আরেক জায়গাতে পাঠাই, এটার উপরে যে টাকা আছে ওটা সরকার পুরোটা নিয়ে নেয়। আমাদের এই জায়গা থেকে একটা ফুল সৃজনশীল আসবে, একদম একটা পরিপূর্ণ সৃজনশীল আসবে এই জায়গা থেকে তোমাকে, এবং এখান থেকে এমসিকিউ আসবে, এখান থেকে ক নং, এস কিউ, সি কিউ এর গ ঘ সব কিছু আসবে এখান থেকে। তোমাকে জাস্ট বলবে নিচের কোনটি কর রাজস্ব, নিচের কোনটি কর বহির্ভূত রাজস্ব, এগুলো একটু মাথায় নিয়ে রাখলেই তুমি পুরা সৃজনশীলটা পেরে যাবা। দেখবা ম্যাক্সিমাম সৃজনশীল, বোর্ডের সৃজনশীল যেগুলো আমরা একটু পরে সলভ করব, মেজরিটি এই জায়গা থেকে, একদম মানে মেজরিটি কি সবগুলো এই জায়গা থেকে। সো এটা আমরা কি পড়লাম? এটা আমরা পড়লাম সরকারের আয়ের উৎস। এবার আমরা পড়বো সরকার কোন কোন জায়গায় ব্যয় করে। অ্যান্ড মনে রাখবা সরকার যে যে জায়গায় ব্যয় করে, সরকারের ব্যয়ের উৎস, ঠিক আছে, সংখ্যা লিখতেছি, সরকারের ব্যয়ের উৎস, সরকার ব্যয়, এই ব্যয়ের উৎসকে আমরা বলে থাকি বাজেট। সরকারের ব্যয়, সরকার যে যে জায়গায় ব্যয় করে এটাকে আমরা কি বলি? সরকারের বাজেট বা খরচের তালিকা। প্রথমত সরকার শিক্ষা ও প্রযুক্তি খাতে ব্যয় করে, এর একটা ফাউ কথা, খুবই কম ব্যয় করে রিসার্চে। তারপরে হলো তোমার প্রতিরক্ষা, কিছুদিন আগে তোমার মাইলস্টোনে যে দুর্ঘটনা ঘটলো, ওই যে তোমার যুদ্ধ বিমানটা এসে পড়ছে, ওই জায়গাতে সরকার খরচ করে, মানে প্রতিরক্ষা বিভাগে ফাইটিংয়ের ক্ষেত্রে সরকার খরচ করে। এরপর হলো জনপ্রশাসনের ক্ষেত্রে, ঠিক আছে, জনপ্রশাসনের উপরে সরকার খরচ করে। এরপর খরচ করে আর কোন কোন জায়গায়? এরপর সরকার আর খরচ করে তোমার জনশৃঙ্খলা, জনশৃঙ্খলা ও নিরাপত্তার ক্ষেত্রে ব্যয় করে, জনশৃঙ্খলা ও নিরাপত্তা।
এরপর সরকার ব্যয় করলে হলো কৃষিক্ষেত্রে ব্যয় করে কৃষি। 6 নম্বরে সরকার ব্যয় করে হলো তোমার জনস্বাস্থ্যতে, মানে সরকারি তোমার হাসপাতালগুলোতে ব্যয় করে, জীবনে ব্যয় করে নাকি আল্লাহ তাআলা ভালো জানে। তারপর হলো তোমার আরও নিরাপত্তা খাতে ব্যয় করে, দেশের নিরাপত্তা, বর্ডারের নিরাপত্তা খাতে ব্যয় করে। এরপরে আর কই ব্যয় করে দেখি চলো। এরপরে ব্যয় করে হলো বিদ্যুৎ খাতে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় করে, বিদ্যুৎ ও জ্বালানি, যেহেতু আমাদের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ওই জায়গাতে ব্যয় করছে। আর কি কি আছে, আর হলো পরিবহন খাতে ব্যয় করে, রাস্তাঘাট তৈরি করে 10-15 বছর ধরে। এরপর আছে হলো কি দারিদ্র দূরীকরণ করতে, দারিদ্র দূরীকরণে ব্যয় করে। আর লাস্টলি ব্যয় করে কোথায়, লাস্টলি ব্যয় করে হলো সরকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে ঋণ নেয়, ঋণ ও সুদ পরিশোধ করতে। তার মানে সরকার বিভিন্ন দেশ থেকে যে ঋণ নেয় বাজেট ঠিকঠাক করতে তাদের কাছে ব্যয় করে। সো সরকারের এগুলো হলো আয়ের খাত, এগুলো হলো ব্যয়ের খাত। সরকার এই যে জায়গা থেকে আয় করে এই জায়গায় ব্যয় করে। 11 নম্বর পয়েন্টটা আমাদেরকে ভালো করে বুঝতে হলে আমাদেরকে বাজেট বুঝতে হবে। উইচ ওয়ান ইজ আওয়ার নেক্সট টপিক, বাজেট। সরকার দেশের ব্যয়ের জন্য যত টাকা বরাদ্দ করে তাকে আমরা বাজেট বলি। সরকার দেশের উন্নয়নের জন্য যত টাকা বরাদ্দ রাখে সেটাকে আমরা কি বলি, বাজেট বলি। মনে রাখবা বাজেটের আবার কিছু প্রকারভেদ আছে। বাজেটের প্রকারভেদ হলো চলতি বাজেট, আরেকটা কি আছে, আরেকটা হলো মূলধনী বাজেট আছে। একটা হলো চলতি, আরেকটা হলো কি মূলধনী বাজেট। সরকারের স্বল্প মেয়াদি, ঠিক আছে, স্বল্প মেয়াদি আয় ব্যয়গুলো যেখানের মাধ্যমে, যে বাজেটের মাধ্যমে আমরা জানতে পারি তাকে আমরা বলবো চলতি বাজেট। সরকারের দীর্ঘমেয়াদী যে আয় ব্যয়গুলো আছে, ঠিক আছে, সরকারের দীর্ঘমেয়াদী যে আয় ব্যয়গুলো আছে এগুলো আমরা যেটার মাধ্যমে জানতে পারি তাকে আমরা বলবো মূলধনী বাজেট। সো সরকারের বাজেটকে আমরা প্রাইমারিলি 2 ভাগে ভাগ করি, একটা হলো চলতি বাজেট আর একটা হলো মূলধনী বাজেট, আরও ভাগ আছে। এবার বাজেটকে আমরা আরও 2 ভাগে ভাগ করি। বাজেটকে আমরা আবারও আরেকটু যদি ব্রেকডাউন করি, একটা চলে যাবে হলো আমাদের সুষম, আর একটা হলো অসম। দেখো আমরা একটু আগে ব্যয়ের খাতগুলো দেখলাম না, এই যে ব্যয়। এখন সরকার যদি প্রতিটা খাতে সমান পরিমাণ টাকা ব্যয় করে তাকে আমরা বলবো সুষম তোমার বাজেট। মনে করো সবগুলো জায়গায় সরকার 1 কোটি টাকা করে ব্যয় করছে বা 50 কোটি টাকা করে ব্যয় করছে, সব জায়গায় একদম সিমিলার অ্যামাউন্টে ব্যয় করছে, সেটাকে আমরা বলবো কি সুষম বাজেট, মানে সমান অ্যামাউন্টে ব্যয় করছে। আর অসম মানে কি এক জায়গায় 1 কোটি, এক জায়গায় দিলই না, আবার এক জায়গায় 500 কোটি টাকা দিল, এটাকে আমরা বলবো অসম বাজেট। অসম বাজেটকে আমরা আবার 2 ভাগে ভাগ করি, একটা হলো আমাদের উদ্ধৃত, আরেকটা হলো আমাদের ঘাটতি। দেখো এইটা আমাদেরকে বুঝতে হবে। তোমাদের এমসিকিউতে প্রশ্ন আসবে বাংলাদেশের বাজেট কেমন, উত্তর হলো ঘাটতি বাজেট। কিভাবে, সরকার যত টাকা আয় করে তার থেকে যদি ব্যয় বেশি হয়, সরকার যত টাকা আয় করে তার থেকে যদি ব্যয় বেশি হয় তার মানে হলো ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট কখন হয় খেয়াল করো, ঘাটতি বাজেট কখন হয়, যদি ব্যয় বড় হয় আয় ছোট হয়, তাহলে হবে হলো আমাদের ঘাটতি বাজেট। আর যদি উদ্ধৃত কখন হয়, যখন আয় বেশি হয় ব্যয় কম হয়, তখন হয় আমাদের কি উদ্ধৃত। তার মানে সরকার যত টাকা আয় করছে, আয়ের অ্যামাউন্ট যদি বেশি হয় তাহলে হবে আমাদের উদ্ধৃত, মানে কারো থেকে সাহায্য নিতে হবে না। আর হলো যদি ঘাটতি হয় তার মানে ব্যয় বেশি, এই ব্যয়টা ফুলফিল করার জন্য সরকার কি করে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়, বিভিন্ন কান্ট্রি থেকে ঋণ নেয়। তারপর হলো তোমার মনে করো IMF বা হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে ঋণ নেয়, ওই ঋণগুলো পরিশোধ করে, আন্তর্জাতিক ব্যাংকগুলো থেকে ঋণ নেয়, ওগুলো পরিশোধ করে, ওইটা একটা আমার ব্যয়ের খাত, এবং ওইটা চলে যায় আমাদের কি ঘাটতি বাজেটের ক্ষেত্রে। বুঝতে পারছো? আমরা এই চ্যাপ্টারে বাজেটের ভিতরে সুষম বাজেট, অসম বাজেট, উদ্ধৃত বাজেট কি, ঘাটতি বাজেট কি, এগুলো থেকে MCQ CQ বোথ আসবে। এরপর আমরা এখান থেকে MCQ আসবে, সরকারের ব্যয়গুলো দেখলাম, সরকারের আয়গুলো দেখলাম, কর রাজস্ব দেখলাম, কর বহির্ভূত রাজস্ব দেখলাম, অর্থ ব্যবস্থা কি জানলাম। এবার যদি আমি তোমাদেরকে বিগত বছরের প্রশ্নগুলো দেখাই, বোর্ড পরীক্ষার প্রশ্ন, এই যে দেখো প্রথমটাই এ দেশ বাজেট ইকুয়াল টু মোট আয় মাইনাস ব্যয় ইকুয়াল টু 0 হয়েছে,
মোট আয় থেকে ব্যয় বাদ দেওয়ার কারণে জিরো হয়েছে। আবার এই দিকে হয়েছে কি, এই দিকে হলো দেশের বাজেটের ক্ষেত্রে আয়, আবার ব্যয় থেকে আয় বাদ দিয়ে এটা আবার জিরো হয়েছে, মানে এটা বড় হয়েছে। সো একটু আগে যেটা দেখলাম, দেখো সরকারের অর্থ ব্যবস্থা কি এটা আমরা জানি। তারপর হলো ভাবগাড়ি, এটা হবে আবগারি শুল্ক। আবগারি শুল্ক কি আমরা পড়ছি, আবগারি শুল্ক কেন আরোপ করা এটা জানবো। এ দেশের বাজেট চিহ্নিত করে, এ দেশের বাজেটের ধরন কি, এটা কোন ধরনের বাজেট, আর হলো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিদেশের বাজেটটা কি। তো প্রথমে আমরা দেখি সরকারি অর্থ ব্যবস্থা কি, সরকারের যে শাখায় আয় ব্যয় অলদের সব কিছু আলোচনা করা হয়। এরপর হলো আবগারি শুল্ক কি, রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যে ভোগ কমানোর লক্ষ্যে আবগারি শুল্ক হয়ে থাকে, যেগুলো আমি একটু আগে বললাম। দেখো তোমার চিনি, ওষুধ, সিগারেট, দিয়াশলাই, এবার ম্যাস, এগুলা। আর হলো এ দেশের বাজেট হলো সুষম বাজেট, তার মানে কি এখানে সিমিলার অ্যামাউন্টে সব জায়গায় ব্যয় করছে, এটা হলো সুষম বাজেট। একটু আগে আলোচনা করলাম না বাজেট সম্পর্কে, এটা হলো সুষম বাজেট, মানে সবগুলো জায়গায় সিমিলার অ্যামাউন্টে টাকা ব্যয় করছে। ওকে, আর এরপরে হলো আমাদের আছে কি, এরপর আমাদের আছে ঘাটতি বাজেট, যেটা বাংলাদেশের বাজেট। এখানে ঘাটতি বাজেট সম্পর্কে এক্সপ্লেন করবা, ঠিক আছে। কোনো দেশ থেকে ঋণ নেয়, কোন কোন জায়গায় ব্যয় করে, ব্যয়ের অ্যামাউন্টটা বেশি থাকে, এইটাই। 2 নম্বর সৃজনশীল যদি যেটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে। ওকে, 2 নম্বর সৃজনশীল যদি যাই, ভ্যাটের পূর্ণরূপ কি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। শিক্ষা ও প্রযুক্তি খাতে সরকারের পর্যাপ্ত অর্থ ব্যয় করা প্রয়োজন কেন? কারণ শিক্ষা ও প্রযুক্তি আলটিমেটলি পুরো দেশটাকে চেঞ্জ করে। এরপরে কি বলছে, উদ্দীপকে উল্লেখিত বাজেটের ধরন, উক্ত বাজেটের আয়ের খাতগুলো লেখো। জেড দেশে এ বছরের বাজেটে যোগাযোগ, শিক্ষা, প্রযুক্তি খাতের উন্নয়নের জন্য প্রচুর টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তাই দেশটির সরকার নতুন নতুন কর্মসূচি হাতে নেয়। উক্ত বাজেটটি বাস্তবায়ন করার জন্য দেশি বিদেশি উৎস থেকে অর্থ সংস্থান করতে হয়, তার মানে এটা হবে আমাদের ঘাটতি বাজেট। কারণ আমরা তখনই হেল্প নেই যখন আমাদের টাকা কম পড়ে, এখানে টাকা কম পড়ছে, তার মানে ঘাটতি বাজেট। এবং বাংলাদেশের বাজেট এটা। ভ্যাট মানে কি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর। কেন প্রয়োজন? কারণ সরকারের পর্যাপ্ত ব্যয় করা প্রয়োজন, কারণ দেশের উন্নয়নের জন্য এটা পুরাটা দরকার। এরপরে আমাদের আছে কি, দেখো আমাদের হলো উল্লেখিত বাজেটটি কোন ধরনের বাজেট। আচ্ছা, বাজেট হলো মূলধন বাজেট নির্দেশ করে, মানে একটা লং টার্ম অথবা ঘাটতি বাজেট, কারণ এখানে বড় ধরনের অ্যামাউন্টের টাকা পয়সা আসছে, ঠিক আছে। ওকে, আর ঘ নম্বরে কি বলছে, অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে উন্নয়ন বাজেটের সংস্থান করা যায় বা ঘাটতি বাজেটের সংস্থান করা যায়, যেটা দেশের জন্য খুব একটা ভালো না। এটাকে ডেভেলপ করতে গেলেই আমাদের বাইরের দেশ থেকে ঋণ নিতে হবে। ওকে, 3 নম্বরটাতে চলে যাচ্ছি আমরা। 3 নম্বরটা কি বলছে, বাজেট কাকে বলে? পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশকে আমরা বাজেট বলি। উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট বেশি গ্রহণযোগ্য কেন? কারণ বাইরের দেশ থেকে ঋণ পাওয়া যায়। তারপর উদ্দীপকে উদ্দীপক 1-এ রহমান সাহেবের প্রদত্ত করের রূপ ব্যাখ্যা করো। কোন ধরনের কর? মমতা যে কর দিয়েছে তা সরকারের আয়ের একটি বড় অংশ, এটা এখন বিশ্লেষণ করতে হবে আমাদেরকে। সো প্রথমে যদি আমরা দেখি, রহমান সাহেব একজন সরকারি কর্মকর্তা, তিনি নিয়মিত কর পরিশোধ করে, মানে ট্যাক্স প্রদান করে। ওকে, এটা হলো আমাদের কর রাজস্ব। 1 নম্বরটা হলো কর রাজস্ব, ঠিক আছে। এটা হবে কোন ধরনের রাজস্ব? কর রাজস্ব। 2 নম্বরটা হলো খ্যাতিনামা দোকান দিয়ে 1 সেট জামা কিনলেন এবং এটাকে আমরা বলবো কর, এটাকে আমরা বলবো কর রাজস্ব। আর এটাকে বলবো আমরা কর বহির্ভূত রাজস্ব, তার মানে এটাকে আমরা বলবো ট্যাক্স। যে কর দিয়েছেন তা আয়ের উৎস, মানে এটাকে হলো আমরা বলবো ট্যাক্স, বলবো ট্যাক্স বা ভ্যাট, ওই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। হ্যাঁ, ওই ভ্যাটটা কেন দেশের আয় সরকারের একটা বড় অ্যামাউন্ট, কারণ সকল প্রোডাক্টের উপরে সরকার আর্ন করে। বাজেট কি? সরকারের আয় ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে বাজেট বলা হয়। তারপর হলো উন্নয়নশীল দেশে ঘাটতি বাজেট, কারণ প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ সবসময় বেশি থাকে। এটা হলো আয়কর বা ট্যাক্স, যেটাকে আমরা বললাম, বা কর রাজস্ব। ওই আয়করকে এটা ব্যাখ্যা করে দিতে হবে, কারণ যখন কোনো একজন ব্যক্তি তার আয়ের উপর সরকারকে টাকা দেয়, সেটাকে বলা হয় আয়কর। আর ঘ নম্বরটা কি বলছে, যে কর দিয়েছে সেটাকে আমরা বলবো ভ্যাট। এই যে একটু আগে বললাম ভ্যাট, যেটা একটা আমাদের মূল্য সংযোজন কর। এটা সরকারের আয়ের মূল্য হিসেবে দিনাজপুর বোর্ড 2024-এ আসছে। এরপর একটু আগে যে বাজেট করাইলে আমরা, দেখো বাজেটকে আমরা প্রথমে এখানে হবে, এখানে কোন ধরনের বাজেট হবে? এখানে হবে সুষম বাজেট। সুষম, এটা অসম, এটা হলো যদি ঘাটতি হয়, এটা উদ্ধৃত যদি হয়, এটা হবে ঘাটতি। একটু আগে কিন্তু চিত্রটা দেখাইছি, আমি যদি তোমাদেরকে আবার একবার দেখাই, এই যে দেখো, এই চিত্রটাই হুবহু আসছে, একদম হুবহু দিয়ে দিছে এই চিত্রটা। সরকারি অর্থব্যবস্থা কাকে বলে পড়াইছি।
আবগারি শুল্ক কি পড়াইছি। উদ্দীপকে ক বাজেটটি প্রকৃত কি, এটা হলো আমাদের সুষম বাজেট, মানে সকল জায়গায় সমান পরিমাণ টাকা রাখা। তুমি কি মনে করো খ বাজেটটি উন্নয়নশীল দেশের একটি স্বাভাবিক ঘটনা? হ্যাঁ, কারণ একটি উন্নয়নশীল দেশে হঠাৎ বিভিন্ন জায়গাতে টাকা ব্যয় করতে হয়, সেই যেই ব্যয় পরিশোধ করার জন্য বা যেই ব্যয়কে আয় রূপান্তর করার জন্য আমাদের ঘাটতি দেখাতে হয়, যাতে করে অন্যান্য দেশ থেকে ঋণ পাওয়া যায়। ডান। এই সৃজনশীলটাও ডান আমাদের, এটাও এক্সপ্লেন করা হলো। এটা কুমিল্লা বোর্ড, সচরাচর কুমিল্লা বোর্ড একটু প্যাচের কোশ্চেন আছে, সো এটা কুমিল্লা বোর্ডের কোশ্চেন। এরপরে যদি আমরা 5 নম্বর সৃজনশীলটা দেখি, উদ্দেশ্যকল্প 1, মিস্টার হারুন এক্স নামক একটি রাষ্ট্রে বসবাস করেন। তার দেশের সরকার গত 2021-22 অর্থ বছরে আয় এত টাকা করেছেন, ব্যয় বেশি হয়েছে, তার মানে ঘাটতি বাজেট। আয়ের থেকে ব্যয় বেশি মানে ঘাটতি বাজেট। অন্যদিকে হ্যাঁ, এখানে আবার ব্যয়ের থেকে আয় বেশি হয়েছে, তার মানে উদ্ধৃত বাজেট। একটা ঘাটতি বাজেট আর একটা উদ্ধৃত বাজেট, বুঝে গেছে? দেখছো, যা পড়াইছি তা থেকে বিগত বছরে প্রশ্ন আসছে। আবগারি শুল্ক কি জানি, মূল্য সংযোজন কর কি জানি। উদ্দীপকে মিস্টার হারুন এক্স নামক দেশটিতে বাজেটের ধরন কোন ধরনের, এটা হলো আমাদের ঘাটতি বাজেট। আর দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 এ প্রদর্শিত বাজেটের মধ্যে উন্নয়নশীল দেশের জন্য কোনটা গুরুত্বপূর্ণ? উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট গুরুত্বপূর্ণ। যে এটা পড়াইলাম ওইগুলাই অলরেডি দেখো, এটা ঘাটতি বাজেট, এক্স দেশটা ঘাটতি বাজেট, কারণ হলো ব্যয়ের থেকে ব্যয়ের পরিমাণ বেশি। আর এটা হলো আমাদের কি, এটা আমাদের উদ্ধৃত বাজেট, আর এটা উত্তর হবে ঘাটতি বাজেট। ডান। এখানে কি বলছে, আচ্ছা এখানে আয় ব্যয় সমান হয়েছে, তার মানে সুষম ব্যয় হয়েছে, সুষম বাজেট। আর এখানে আয় থেকে ব্যয় কম হয়েছে, তার মানে এটা হবে উদ্ধৃত। একটা হলো সুষম বাজেট আর একটা হলো আমাদের কি উদ্ধৃত। আয় ব্যয় সমান, এটা হলো আমাদের সুষম। ওকে, আচ্ছা এক্স দেশের বাজেটের ধরন কোন ধরনের? আবগারি শুল্ক কি জানি, মূলধন বাজেট কি জানি। আচ্ছা এটা হলো আমাদের সুষম বাজেট, দেখছো এটা আমাদের সুষম বাজেট, সমান হয়েছে। আর এরপরেরটা হলো আমাদের উদ্ধৃত বাজেট, কারণ হলো এখানে আমাদের ডিফারেন্স কত আছে, 5,000 টাকা বেশি আছে, সো এই জন্য এটা আমাদের কি হবে, উদ্ধৃত বাজেট হবে। দেখো যা পড়াইছি তাই আসতেছে, যা পড়াইছি তাই। ওকে, আমরা আরো সৃজনশীল দেখি। দেখো 6টা সৃজনশীল দেখলাম, আরো সৃজনশীল দেখো। এখানেও কি বলছে, কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্বের একটি তালিকা দেখাও। তালিকা কই, এই যে তালিকা, হ্যাঁ এই যে তালিকা, এটা লিখে দিলে তুমি 3-এ 3, এটা লিখে দিলেই তুমি 3-এ 3। এখানে আমাদেরকে এইটাই বলছে। এরপর কি বলছে, উদ্দীপকে বর্ণিত শেষ লাইনটি যথার্থতা। শেষ লাইনে কি বলছে, সাধারণত একটি উন্নয়নশীল দেশের বাজেট পেশ করার সময় আয়ের চেয়ে ব্যয় বেশি দেখানো হয়, কারণ কি হয়, কারণ হলো তাহলে বাইরের দেশ থেকে ঋণ পাওয়া যায়। সিম্পল হিসাব, যা পড়ছি এগুলাই, এর বাইরে থেকে কিচ্ছু আসে না। এই দেখো, এই যে দেখছো কর বহির্ভূত, এবং যা পড়াইছি ভাইয়া তা থেকেই প্রশ্ন আসছে। দেখো 7টা সৃজনশীল পড়াইলাম, 7টা সৃজনশীলই ভাইয়া যা পড়াইছি তা থেকেই আসছে। ওকে, এবার 8 নম্বরে চলে যায়। সরকারি অর্থ ব্যবস্থা কি? প্রতিরক্ষা খাতে বরাদ্দের পরিমাণ প্রকাশ করা হয় না কেন? কারণ বাইরের দেশগুলো বুঝে যাবে যে আমাদের কান্ট্রিতে ডেভেলপমেন্টে কত পরিমাণ টাকা ব্যয় করা হচ্ছে। দৃশ্যকল্প 1-এ জনাব রফিকের উপর কোন ধরনের কর ধার্য করা হয়? তিনি একজন আয়কর ধার্য করা হয়েছে তাকে। ও আবগারি শুল্ক, এই যে দিয়াশলাই আছে, দিয়াশলাই হইলেই আবগারি শুল্ক, ঠিক আছে, আবগারি শুল্ক। বিদেশে 2024 সালে প্রস্তাবিত 7,30,000, আচ্ছা এইটা হবে আমাদের ঘাটতি বাজেট, কারণ ব্যয় হলো 8.5 কোটি টাকা, আর হলো 8,500 কোটি টাকা, আর হলো 7,300 কোটি টাকা। একটা হলো ঘাটতি বাজেট। ডান, যা পড়তেছি তাই, যেগুলা পড়ছি তাই এর মধ্যে থেকে একই জিনিস আসছে। দেখো 9 নম্বর সৃজনশীলে চলে আসছি। এখানে সেম কথা, কর কোন ধরনের। আর এবার যদি আমি 10 নম্বরটাতে চলে যাই, এই যে প্রথমে যেটা পড়ছিলাম, এ দেশের বাজেট হলো আমাদের সুষম বাজেট, বি দেশ হলো আমাদের ঘাটতি বাজেট। হ্যাঁ, বি দেশ হলো আমাদের কি, কারণ হলো ব্যয় বেশি। তো আলটিমেটলি যা পড়াইছি, দেখো রাজশাহী বোর্ড 2020 একই ক্যাটাগরির প্রশ্ন, 12টা সৃজনশীল কমপ্লিট করে এলাম। 13 নম্বর সৃজনশীল কি, একই ক্যাটাগরি, আমাদেরকে বলছে বাজেটের সাথে মিল দেখাও। এখন আলটিমেটলি আমরা যা দেখবো ঘাটতি বাজেট, ঘুরে ফিরে একই ধরনের সেম জিনিসগুলা বারবার আসছে। ওকে, 15 নম্বর সৃজনশীল সেম একই কথা। এখানে কি দিছে দেখি, এখানে আমাদেরকে দিছে আয় এত টাকা হয়েছে, ব্যয় এত টাকা হয়েছে, এটা যোগ করে দেখবা কত টাকা হয়, এটা যোগ করে দেখবা কত টাকা হয়। যদি আমাদের দুইটার মধ্যে ডিফারেন্স হয়, উদ্দীপকে বাজেটটির ধরন কি, মানে আমাদের যোগ বিয়োগ করে দেখতে হবে। আমার মনে হচ্ছে এটা ঘাটতি বাজেটই হবে। হ্যাঁ, 15, 20, 70, 80, 90,
তারপর হলো 15 30 30 60 60 আর 75 90 পার হয়ে গেছে। এটা হলো আমাদের ঘাটতি বাজেট, এইটাও ঘাটতি বাজেট বললাম না, দেখছো, এটাও ঘাটতি বাজেট। সো দেখো এইখানে আমরা এখন পর্যন্ত যেই কয়টা সৃজনশীল দেখলাম আলটিমেটলি সবগুলো সৃজনশীল কিন্তু কোর এক জায়গাতেই। সেটা কি? সেটা হলো আমাদের দেশের অর্থ ব্যবস্থা কেমন, আমাদের দেশের সরকারের আয়ের উৎস কি কি, আমাদের সরকারের ব্যয়ের জায়গাগুলো কি কি, বাজেট কি, এবং বাজেট কোন ধরনের, উদ্ধৃত নাকি ঘাটতি। সো এরই মাধ্যমে আমাদের দশম চ্যাপ্টারও কমপ্লিট হয়ে গেল। সো এরই মাধ্যমে আমাদের অর্থনীতির দশম চ্যাপ্টারেরও বিগত বছরের সবগুলো সৃজনশীল আমি তোমাদেরকে সলভ করে দিলাম। তোমার ব্যাচের সকল আপডেট এবং ফ্রি সাজেশন পেতে চলে যাও কমেন্টে দেওয়া লিঙ্কে। তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।